গল্প এক বেশ্যার চিঠি। লেখক কৃষ্ণচন্দর। গ্রন্থ নাম কৃষ্ণচন্দরের শ্রেষ্ঠ গল্প। অনুবাদ করেছেন কমলেশ সেন। এক বেশ্যার চিঠি। আমার বিশ্বাস এর আগে আপনি কোনো বেশ্যার কাছ থেকে চিঠি পাননি। আমার দৃঢ় ধারণা আপনি আমার বা আমার পেশায় যারা রয়েছেন সেই সব মেয়ে মানুষের মুখও পর্যন্ত কোনোদিন দেখেননি। আমি জানি আপনার কাছে এই চিঠি লেখা কার্যত কত গর্হিত, বিশেষ করে এমন এক খোলা চিঠি। কিন্তু কি করব, অবস্থা এমনই যে এ দুটি মেয়ের জন্য আমি যে তীব্র তাগাদ অনুভব করছি, আর তাই আপনাকে এ চিঠি না লিখে উপায় নেই। এ চিঠি আমি লিখছি না, বেলা আর বুতুল আমাকে দিয়ে এই চিঠি লেখাচ্ছে। সেজন্য আমাকে মাপ করবেন। আমি এক বেশ্যা মেয়ে মানুষ, আপনাকে অকপটে এই চিঠি লিখছি। সেজন্য সাচ্চা হৃদয়ে আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমার চিঠির যদি কোনো বক্তব্য আপনার পছন্দ না হয়, তার জন্য আমাকে ক্ষমা করবেন, কারণ বাধ্য হয়ে আমি এই সব লিখছি। বেলা আর বুতুল আমাকে দিয়ে কেন এই চিঠি লেখাচ্ছে, আর ওদের এত কঠোর তাগাদাই বা কেন, তা বলার আগে আমার নিজের সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই। ঘাবড়াবেন না। আমি আপনাকে আমার ক্লেদাক্ত জীবনের ইতিহাস বলতে চাইছি না। বলতে চাইছি না কবে কেমন করে আমি পতিতা হই। ভালো মানুষের দোহাই দিয়ে আমি আপনার কাছে কোনো মিথ্যা করুণার প্রত্যাশী হয়ে এই আর্জি পেশ করতে আসিনি। আমি আপনার দরদি হৃদয়ের কথা জেনে নিজের সাফাই গাইতে কোনো মিথ্যা কাহিনীর অবতারণাও করছি না। এই চিঠি লেখার উদ্দেশ্য এই নয় আমি আপনার কাছে বেশ্যা জীবনের রহস্য এবং গোপনীয়তা খুলে ধরব। আমি নিজের সাফাই গেয়ে কিছু বলতে চাই না। আমি শুধু আমার জীবনের সেইটুকুই বলতে চাই যা ভবিষ্যতে বেলার বুতুলের জীবনের ওপর প্রভাব বিস্তার করবে। আপনারা কয়েকবার বোম্বাই এসেছেন। জিন্না সাহেব তো বোম্বাই বহুবার দেখেছেন, কিন্তু আপনারা আমাদের বাজার কেন দেখবেন? যে বাজারে আমি থাকি তার নাম ফার্স রোড। গ্রান্ট রোড আর মদনপুরার ঠিক মাঝখানে ফার্স রোড। গ্রান্ট রোডের অন্যদিকে লেমিংটন রোড, অপেরা হাউস এবং চৌপাটি। মেরিন ড্রাইভ এবং পোর্ট এলাকায় ভদ্রলোকেরা থাকেন। এই দুই অঞ্চলের মাঝখানে ফার্স রোড। এই ফার্স রোডে গরিব ও বড়লোক সবাই একসঙ্গে ফয়দা উঠাতে পারে। যদিও ফার্স রোড মদনপুরের খুবই কাছে, কারণ দারিদ্র্য এবং পতিতার অবস্থানের মধ্যে ফারাক প্রায় থাকে না বললেই চলে। এই বাজার খুব সুন্দর নয়। এর মধ্যে আবার ট্রামের ঘর ঘর আওয়াজ দিন রাত্রি লেগে আছে। দুনিয়ার যত আওয়ারা কুত্তা, ছোকরা রসিক নাগর, বেকার আর পুরানো দাগি এই গলির শোভা বর্ধন করে আছে। খোড়া, নুলো, তামাশাবাজ, যাদের কোনো ঠিক ঠিকানা নেই, সিফিলিস এবং গনোরিয়ার রোগী, কানা কোকেনওয়ালা, পকেটমার, সবাই এই বাজারে বুক টান করে চলাফেরা করে। নোংরা হোটেল, স্যাঁতস্যাঁতে ফুটপাত, আবর্জনার স্তূপের ওপর লাখ লাখ মাছির ভনভনানি, কয়লার জ্বালানি কাঠের বিদেগিশ্রী গুদাম, পেশোয়ারি দালাল, শুকনো ফুলের মালা, সিনেমার অশ্লীল ছবির বই বিক্রেতা, কোকশাস্ত্র এবং ন্যাংটা ছবির দোকানদার, চীনা এবং মুসলিম নাপিত, ল্যাঙ্গট পড়া খিস্তিবাজ পালোয়ান, আমাদের সমাজের সমস্ত আবর্জনাই এই ফার্স রোডে পাওয়া যায়। সবাই জানে আপনি এখানে কেন আসবেন। কোনো ভদ্রলোক এখানে ক্ষণিকের জন্য দাঁড়াতে পারেন না। যত ভদ্রলোক আছেন তারা সব গ্রান্ট রোডের ওই পারে থাকেন, আর যারা আরো ভদ্রলোক তারা মালাবার হিলে থাকেন। আমি একবার জিন্না সাহেবের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। আমি ওইখানে ঝুঁকে সালাম করেছিলাম। আপনার ওপর জিন্না সাহেব বুতুলের যে শ্রদ্ধা আছে তা আমি যথাযথভাবে ব্যক্ত করতে পারবো না।
খোদার রসুলের পরে দুনিয়াতে যদি ও আর কাউকে চায়, তবে তিনি হচ্ছেন আপনি। ও আপনার ছবি লকেটে বাঁধিয়ে নিজের বুকের ওপর ঝুলিয়ে রেখেছে, কোনো বদ উদ্দেশ্য নিয়ে নয়। বুতুলের বয়স এখন মাত্র 11, খুবই ছোট্ট মেয়ে। যদিও ফার্স্ট রোডের বাসিন্দারা ওর সম্পর্কে এখন থেকেই ইচ্ছা পোষণ করছে, কিন্তু কি করা যাবে, অন্য কোনো এক সময় তা আপনাকে বলবো। এই হচ্ছে ফার্স্ট রোড, যেখানে আমি থাকি। ফার্স্ট রোডের পশ্চিম কোণে চীনা নাপিতের যে দোকান, তারই ঠিক এক পাশে এক অন্ধকার গলির মোড়ে আমার দোকান। লোকে অবশ্য একে দোকান বলে না, কিন্তু আপনি সমঝদার মানুষ, আপনার কাছে কি লুকোবো আর কি বা বলবো। এখানেই আমার দোকান, এখানেই আমি ব্যবসা করি। বানিয়া, সবজিওয়ালা, ফলওয়ালা, আটাওয়ালা, সিনেমাওয়ালা, কাপড়ওয়ালা বা অন্যান্য দোকানদার যেমন ব্যবসা করে এবং খরিদ্দারকে খুশি করবার নিজের ফয়দার কথা ভাবে, আমার ব্যবসাও ঠিক সেই রকম। পার্থক্য শুধু এইটুকু যে আমি তাদের মতো ব্ল্যাক মার্কেট করি না। আমার আর অন্য ব্যবসায়ীর মধ্যে এছাড়া আর কোনো পার্থক্য নেই। দোকানদারের পক্ষে এ জায়গা ভালো নয়। রাত্রি তো দূরের কথা, দিনেও লোকে এখানে হোঁচট খায়। এই অন্ধকার গলিতে মানুষ নিজের পকেট উজাড় করে দিয়ে যায়, মদ খেয়ে বমি করে, দুনিয়ার যত গালিগালাজ আছে তা বলে চলে, কথায় কথায় এখানে চাকু চলে, আর 2-3 দিন পরে পরেই খুন হয়। আমিও তেমন কোনো উচ্চ খানদান বেশ্যা নই যে পওনপুলে কিংবা ওরলিতে সমুদ্রের ধারে কোনো ঘর নেই। আমি এক সাধারণ পতিতা, যদিও সারা হিন্দুস্তান আমি দেখেছি, বিভিন্ন ঘাটের জল খেয়েছি, নানান লোকের মজলিসে বসেছি, তবুও এই বৎসর থেকে এই বোম্বাই শহরে ফার্স্ট রোডের এই দোকানে আমি বসে আছি। আর এখন এই দোকানের সেলামি আমি 6,000 টাকা পর্যন্ত পেতে পারি। যদিও এই জায়গা তেমন ভালো নয়, বরং খারাপই। চারদিকে পোকা গিজগিজ করছে, আবর্জনা স্তূপ জমে আছে, ঘেয় কুত্তা ভীত সন্ত্রস্ত হয়ে খরিদ্দারকে কামড়াতে যায়। তবুও এই জায়গার জন্য আমি 6,000 টাকা পর্যন্ত সেলামি পেতে পারি। এখানেই এক দোতলা বাড়িতে আমার দোকান। এতে 2টো ঘর আছে। সামনেরটা আমার বৈঠকখানা, এখানে আমি গান গাই, নাচি, খরিদ্দারকে খুশি করি। পেছনের ঘরে রুটি তৈরি করি, স্নান করি এবং শোয়ার কাজ সারি। এখানে একদিকে একটা নল আছে, এই পালঙ্কের নিচে আমার কাপড়ের সিন্দুক আছে। বাইরের ঘরে বিজলি আলো আছে, কিন্তু ভিতরের ঘরে কোনো আলো নেই, একেবারে অন্ধকার। বাড়ির মালিক অনেক বছর ধরে কোনো চুনকাম করেনি, করবেও না। আমার মতো এত অঢেল সময় আর কার আছে? আমি সারা রাত ধরে নাচি, আর দিনে এখানেই পাশ বালিশে মাথা ঠেকিয়ে ঘুমোই। বেলার বুতুলকে পেছনের এই ঘর দিয়েছি। খরিদ্দাররা হামেশাই হাত মুখ ধোয়ার জন্য ঘরে আসে। বেলার বুতুল ভয়ে ভয়ে চোখে ওদের দিকে চেয়ে থাকে। ওদের চোখের সে ভাষাই আমার এই চিঠি বলছে। ওরা যদি আমার কাছে না থাকতো, তবে এই পাপী বেশ্যা আপনার খিদমতে এই বেয়াদপি পেশ করতো না। জানি দুনিয়া আমাকে থুথু দেবে, হয়তো আপনার কাছে আমার এই চিঠি পৌঁছবে না, কিন্তু তবু আমি নিরুপায়, এই চিঠি লিখেই যাব। এটাই হচ্ছে বেলা আর বুতুলের ইচ্ছা। আপনি হয়তো ভাবছেন বেলা আর বুতুল আমার মেয়ে। না, তা ঠিক নয়। আমার কোনো মেয়ে নেই। এই 2টো মেয়েকেই আমি বাজার থেকে কিনেছি। হিন্দু মুসলমানের যখন তুমুল দাঙ্গা, গ্রান্ট রোড, ফার্স্ট রোড এবং মদনপুরাতে মানুষের রক্ত জলের স্রোতের মতো বয়ে চলেছিল, সেই সময় এক দালালের কাছ থেকে আমি বেলাকে 300 টাকায় কিনি। এই মুসলমান দালাল বেলাকে দিল্লি থেকে কিনেছিল। বেলার বাবা মা ওইখানে থাকতো। বেলার বাবা মা রাওয়ালপিন্ডির রাজাবাজারের পেছনে পুঞ্চ হাউসের সামনে যে গলি, সেই গলিতে থাকতো। মধ্যবিত্ত পরিবার ছিল, ভদ্র এবং খুব সাদাসিধে। বেলা তার বাবা মার একমাত্র মেয়ে। রাওয়ালপিন্ডিতে যখন মুসলমানরা তলোয়ার নিয়ে হিন্দু নিধন যজ্ঞ শুরু করলো, তখনও 4র্থ শ্রেণীর ছাত্রী। 12ই জুলাইয়ের ঘটনা। বেলা স্কুল থেকে বাড়িতে ফিরছিল। তাদের এবং অন্যান্য হিন্দু বাড়ির সামনে অনেক লোকের জটলা দেখল। তারা অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল এবং বাড়ির পর বাড়ি আগুন লাগাচ্ছিল।
সেই সব বাড়ির লোকদের, শিশুদের, মেয়েদের ঘর থেকে টেনে বের করে হত্যা করছিল, আর সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার ধ্বনি দিচ্ছিল। বেলা নিজের চোখে তার বাবাকে কাটতে দেখলো, মাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলো। জানোয়ার মুসলমানরা ওর মার স্তন কেটে ছুঁড়ে ফেলে দিল। যে স্তন দিয়ে মা, সব মা, সে হিন্দু আর মুসলমান মা, খ্রিস্টান মা, ইহুদি মা, যে মাই হোক না কেন, তার সন্তানকে দুধ দেয় আর মানুষের জীবনে এবং সমস্ত বিশ্বে সৃষ্টির এক নতুন পরিচ্ছদ খুলে দেয়। ওই দুধ ভরা স্তন আল্লাহ আকবার ধ্বনির সঙ্গে কাটা হয়। কে সৃষ্টির সঙ্গে অত্যাচার করেছে? কোন জালিম অন্ধকার এই রূপের মধ্যে কালিমা ঢেলে দিয়েছে? আমি কোরআন পড়েছি, আমি জানি রাওয়ালপিন্ডিতে বেলার বাবা মাকে যা করা হয়েছে তা ইসলাম নয়, তা মানবতা নয়, তা শত্রুতাও নয়, তা বদলাও নয়। এ এমন এক বর্বরতা, এমন এক নিষ্ঠুরতা, এমন এক শয়তানি, যা অন্ধকারের বুকেই জন্ম নেয় এবং সৌন্দর্যের শেষ রশ্মিটুকুকেও কলঙ্কময় করে তোলে। এ এমন এক বর্বরতা, এমন এক নিষ্ঠুরতা, এমন এক শয়তানি, যা অন্ধকারের বুকেই জন্ম নেয় এবং সৌন্দর্যের শেষ রশ্মিটুকুকেও কলঙ্কময় করে তোলে। বেলা এখন আমার কাছে আছে। আমার আগেও এক দাড়িওয়ালা দালালের কাছে ছিল, তারও আগে দিল্লির এক মুসলমান দালালের কাছে ছিল। ও যখন চতুর্থ শ্রেণীর ছাত্রী, তখন ওর বয়স 12 বৎসরের বেশি ছিল না। বাড়িতে যদি থাকতো তবে ও আজ 5ম শ্রেণীতে পড়তো। আর যখন বড় হতো তখন ওর বাবা মা কোনো ভদ্র ঘরের গরিব ছেলের সঙ্গে ওর বিয়ে দিত। ওর ছোট্ট সংসার পাতত, নিজের স্বামী, ছোট শিশু সন্তান আর ঘরোয়া জীবনের ছোট ছোট খুশি দিয়ে। কিন্তু এই কোমল কুঁড়ি অকালেই ঝরে পড়ল। বেলাকে এখন 12 বছরের মেয়ে বলে মনে হয় না। ওর বয়স একটু বেড়েছে, কিন্তু জীবন ওর খুবই বিষাদময়। ওর চোখে ভয়, মানব জীবনের যে তিক্ততা, নৈরাশ্যের যে রক্ত, মৃত্যুর যে পিপাসা। কায়েদে আজম সাহেব, আপনি যদি তা দেখে থাকেন তবে নিশ্চয়ই অনুভব করতে পারবেন। আপনি তো ভদ্রলোক, ভদ্রঘরের হিন্দু মুসলমানের সরল মেয়েদের নিশ্চয়ই দেখেছেন। আপনি অবশ্যই বুঝতে পারবেন সরলতার কোনো ধর্ম নেই, তা সমস্ত মানুষেরই সম্পদ, সারা দুনিয়ার ঐশ্বর্য। যারা তাকে ধ্বংস করে দুনিয়ার কোনো ধর্মের খোদাই তাদের ক্ষমা করতে পারে না। বুতুল আর বেলা দুজনে আপন বোনের মতো আমার এখানে থাকে। বুতুল আর বেলা আপন বোন নয়। বুতুল মুসলমান মেয়ে, বেলা হিন্দু পরিবারের। আজ তারা দুজনে ফার্স্ট রোডে এক পতিতার বাড়িতে বসে আছে। বেলা রাওয়ালপিন্ডি থেকে এসেছে, আর বুতুল জলন্ধরের এক গ্রাম খেমকরণ, সেখানকার এক পাঠানের মেয়ে। বুতুলরা 7 বোন, 3 জনের বিয়ে হয়েছিল, বাকি 4 জন ছিল কুমারী। বুতুলের বাবা খেমকরণের এক সাধারণ কৃষক, গরিব কিন্তু গড়বদ্ধত পাঠান, যারা আজ থেকে বহু বহু বছর আগে খেমকরণে এসেছিল, ঘর বেঁধেছিল। জাটদের এই গ্রামে মাত্র 3-4 ঘর পাঠান ছিল। এরা যেভাবে মাথা নিচু করে থাকতো, যে পণ্ডিতজি শুধু এইটুকু বললেই আপনি বুঝতে পারবেন যে মুসলমান হওয়া সত্ত্বেও গ্রামে মসজিদ বানানোদের কোনো অধিকার ছিল না। এরা নিজের ঘরে লুকিয়ে নামাজ পড়ত। যুগ যুগ ধরে রঞ্জিত সিংহের শাসনের কাল থেকেই কোনো মুমিন এই গ্রামে নামাজের আজান দেয়নি। হৃদয় এদের ধর্মের ভক্তিতে ভাস্বরিত ছিল, কিন্তু কোনো কথা বলার অধিকার ছিল না। বুতুল তার বাবার সবচেয়ে আদরের মেয়ে ছিল। 7 জনের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর। বুতুল এত সুন্দর ছিল
যেন সামান্য হাতের স্পর্শে মলিন হয়ে যাবে। পণ্ডিতজি, আপনি নিজে কাশ্মীরের মানুষ, কলাকার না হয়েও আপনি জানেন সৌন্দর্য কাকে বলে। এই সৌন্দর্যই আমার দুর্গন্ধময় জঞ্জালে এমনভাবে পড়ে আছে যে একে পরখ করার মতো কোনো শরীফ আদমি পাওয়াই হচ্ছে মুশকিল। এই আবর্জনায় বদমাস মারোয়াড়ি, ঘন মুছওয়ালা ঠিকেদার, অপবিত্র চাহনির কালোবাজারিদের দেখা যায়। বুতুল একেবারে নিরক্ষর, ও শুধু জিন্না সাহেবের নাম শুনেছে। পাকিস্তান এক আচ্ছা তামাশা মনে করে স্লোগান দিয়েছিল। 3-4 বছরের শিশুরা যেমন ঘরের মধ্যে স্লোগান দেয়, ইনকিলাব জিন্দাবাদ। 11 বছরই তো ওর বয়স। নিরক্ষর বুতুল মাত্র কয়েকদিন আগেও আমার কাছে এসেছে। এক হিন্দু দালাল ওকে আমার কাছে নিয়ে আসে। 500 টাকা দিয়ে আমি ওকে কিনে নিই। এই হিন্দু দালাল ওকে লুধিয়ানা থেকে এনেছিল, এক জাট দালালের কাছ থেকে। এর আগে ও কোথায় ছিল জানি না। হ্যাঁ, এক লেডি ডাক্তার আমাকে অনেক কিছু বলেছেন। আপনি যদি তা শোনেন তবে পাগল হয়ে যাবেন। বুতুল আধা পাগল। ওর বাবাকে জাটরা নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এমনই নিষ্ঠুরভাবে হত্যা করেছে যে হিন্দু সভ্যতার অতীতের 6000 বৎসরের চামড়া টেনে খুলে দিয়েছে। মানুষের বর্বরতা জানোয়ারের উলঙ্গ রূপ নিয়ে সবার সামনে এসেছে। প্রথমে জাটরা তার চোখ খুলে নেয়, তারপরে মুখে প্রস্রাব করে দেয় এবং পরে গলা থেকে চিরে পেট পর্যন্ত নামিয়ে নাড়ি ভুড়ি বের করে। ওর বিবাহিতা মেয়েদের জবরদস্তি মুখ কালি করে ওইখানে ওদের বাবার লাশের সামনেই। রেহানা, গুলদুকসা, মারজানা, সোশান, বেগমকে এক এক করে জানোয়াররা তাদের মন্দিরের মূর্তিকে অপবিত্র করে। যারা ওদের জীবন দান করেছে, যারা ওদের গুনগুন করে গানের কলি শুনিয়েছে, যারা ওদের সামনে লজ্জায়, ভালোবাসায়, পবিত্রতায় মাথা নিচু করেছিল, সেই সমস্ত বোনের স্ত্রীর মায়ের সঙ্গে অসভ্য আচরণ করেছে। হিন্দু ধর্ম তার নিজের ইজ্জত খুইয়েছে, নিজের ঐতিহ্যকে ধ্বংস করেছে, নিজের সংস্কৃতিকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। হিন্দু ধর্ম তার নিজের ইজ্জত খুইয়েছে, নিজের ঐতিহ্যকে ধ্বংস করেছে, নিজের সংস্কৃতিকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। আজ ঋগ্বেদের প্রতিটি মন্ত্র স্তব্ধ, আজ গ্রন্থ সাহেবের প্রতিটি দোহা লজ্জায় অবনত, আজ গীতার প্রতিটি শ্লোক ক্ষতবিক্ষত। এমন কে আছে যে আমার সামনে অজন্তার চিত্রকলার নাম উচ্চারণ করতে পারে, অশোকের অভিলেখ শোনাতে পারে, এলোরার মন্দিরের গুণকীর্তন করতে পারে? দাঁতে পিষ্ট বুতুলের পাপড়ির মতো নরম ঠোঁট, বাহুতে জানোয়ারদের দাঁতের নিশানা, আর ওর সরু সরু 2 উরুর মাঝে তোমাদেরই অজন্তার মৃত্যু ছায়া, তোমাদের এলোরার জানাজা, তোমাদের সভ্যতার কফন। দাঁতে পিষ্ট বুতুলের পাপড়ির মতো নরম ঠোঁট, বাহুতে জানোয়ারদের দাঁতের নিশানা, আর ওর সরু সরু 2 উরুর মাঝে তোমাদেরই অজন্তার মৃত্যু ছায়া, তোমাদের এলোরার জানাজা, তোমাদের সভ্যতার কফন। এসো, এসো, তোমাদের সৌন্দর্য দেখায়, যে সৌন্দর্য এতদিন বুতুল ছিল। এসো, কফনে ঢাকা লাশ দেখাই, যে আজ বুতুল। আবেশে আমি অনেক কিছু বলে ফেললাম। যা বললাম তা আমার বলা ঠিক হয়নি। হয়তো এতে আপনাকে অসম্মান করা হবে, হয়তো এর থেকে বেশি কটু কথা আপনাকে আর কেউ বলেনি, কেউ শোনায়নি, হয়তো আপনি এসব কথা অনুভব করছেন। কিন্তু আমি যা দেখেছি, আপনি তার জন্য কিছুই করতে পারবেন না। আপনারা, পণ্ডিতজি, জিন্না সাহেব, বেশি কিছু করতে পারবেন না, সামান্য কিছুও করতে পারবেন না। তবু আমাদের দেশে হিন্দুস্তান আর পাকিস্তানের স্বাধীনতা এসেছে, আর একজন পতিতার আপনাদের জিজ্ঞেস করার অন্তত এই অধিকারটুকু আছে, বেলা আর বুতুলের কি হবে? বেলা আর বুতুলের কি হবে? বেলা আর বুতুল 2টি মেয়ে,
বেলার বুতুল দুটি চাঁদ, বেলার বুতুল দুটি সভ্যতা, বেলার বুতুল দুটি মন্দির আর মসজিদ। বেলার বুতুল এখন ফার্স্ট রোডে এক বেশ্যার আশ্রয়ে আছে। যে বেশ্যা চীনা নাপিতের দোকানের পাশে নিজের ব্যবসার ধান্দা করে। বেলার বুতুলের এই ধান্দা পছন্দ নয়। আমি ওদের কিনেছি। আমি যদি চাই ওদের কাছ থেকে কাজ আদায় করতে পারি। না, না, আমি সে কাজ করব না যা রাওয়ালপিন্ডি আর জলন্ধর ওদের সঙ্গে করেছে। আমি এখনো পর্যন্ত ফার্স্ট রোডের জগৎ থেকে ওদের দূরে সরিয়ে রেখেছি। কিন্তু আমার খরিদ্দাররা যখন পেছনের কামরায় গিয়ে তাদের হাত মুখ ধুতে থাকে, তখন বেলা আর বুতুলের চোখ যেন আমাকে কিছু বলতে চায়। আমি এই চোখের ভাষা বোঝাতে পারবো না। আমি ঠিক মতো ওদের কথা আপনাদের কাছে পৌঁছে দিতেও পারবো না। আপনারা কেন এই চোখের ভাষা পড়ছেন না? পণ্ডিতজি, আমি চাই আপনি বেলাকে আপনার মেয়ে করে নিন। জিন্না সাহেব, আমি চাই বুতুলকে আপনার দুলারি করে নিন। আপনি দয়া করে একবার ফার্স্ট রোডের এই ষড়যন্ত্র থেকে ওদের উদ্ধার করে নিয়ে যান। আর লক্ষ্য কণ্ঠের ওই আওয়াজ শুনুন, যে আওয়াজ নোয়াখালী থেকে রাওয়ালপিন্ডি, ভরতপুর থেকে বোম্বাই পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। আপনারা দয়া করে একবার ফার্স্ট রোডের এই ষড়যন্ত্র থেকে ওদের উদ্ধার করে নিজেদের ঘরে নিয়ে যান। আর লক্ষ্য কণ্ঠের ওই আওয়াজ শুনুন, যে আওয়াজ নোয়াখালী থেকে রাওয়ালপিন্ডি, ভরতপুর থেকে বোম্বাই পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। গভর্নর হাউসে কি এদের এই আওয়াজ শোনা যাচ্ছে না? এই আওয়াজ কি আপনারা শুনতে চান? আপনাদের ফার্স্ট রোডের এক বেশ্যা।